প্রত্যেকটা পশ্চিমবঙ্গের যত প্রাইভেট মেডিকেল কলেজ ছিল, মেদিনীপুর থেকে শুরু করে একদম বর্ধমান পর্যন্ত, জগন্নাথ গুপ্ত বা কেপিসি, সমস্ত জায়গা থেকে আমি জানি যত এসছে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা, তারা সব ডাক্তার হিসাবে এসছে অ্যাপ্রন করে। তারা কিন্তু আদৌ কিন্তু কমপ্লিট ডাক্তার নয়, তারা স্টুডেন্ট। কারণ হচ্ছে ওখানে যখন স্বাস্থ্য সেবাশ্রয় করতে গেল, তখন যা যা প্রয়োজন যেগুলো পাচ্ছে না দেখে, তখন যখন আমার কাছে পাঠালো, আমার কাছে তো এই সমস্ত ইকুইপমেন্টস আছে, সাধারণ মানুষ জানবে কি করে? সিএমওইচ না বললে, সিএমওইচ অফিস থেকে যদি ইনস্ট্রাকশন না আসে, বা আমি দেবো কেন? এগুলো আমি সব রিটার্ন পাইনি। তখন ফার্স্ট পেজেতেই প্রায় আমার 113টার মতো বেড পাইনি। না দিলে তৎকালীন সময় আমাদের কিন্তু হসপিটাল বন্ধ হয়ে যেতে পারতো, সেটা আমরা ভয়ের কারণে ভয় করেই দিয়েছি। এটা সরকারি অনুষ্ঠান নয়, কিন্তু সরকারি আধিকারিকরা যেহেতু আছে, আমাদের তো দিতে বাধ্য। ডাক্তারি পড়ুয়া, হোমিওপ্যাথ, আয়ুর্বেদিক চিকিৎসকদের এমবিবিএস চিকিৎসক সাজিয়ে দিনের পর দিন মানুষের সঙ্গে চলেছে প্রতারণা। চিকিৎসা সরঞ্জাম দেওয়ার জন্য স্থানীয় নার্সিংহোম মালিকদের ওপর চলেছে জুলুম। স্বাস্থ্য আধিকারিকদের ব্যবহার করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতর থেকে নার্সিংহোম মালিকদের ওপর কিভাবে জুলুম চলেছে তারই বর্ণনা দিলেন জাহিরুল ইসলাম। ফলতার এক নার্সিংহোম ও নার্সিং ট্রেনিং সেন্টারের কর্ণধার জাহিরুল বাবু জানিয়েছেন কিভাবে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নির্দেশে নিজের নার্সিংহোম খালি করে সেবাশ্রয় ক্যাম্পের জন্য সরঞ্জাম ও নার্স পাঠাতে হয়েছে তাকে। বদলে টাকা পাওয়া তো দূরস্থান, শিবিরের জন্য পাঠানো সরঞ্জামের বড় অংশই ফেরত পাননি তিনি। নিজেকে গরিবের মসিহা প্রমাণ করতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় প্রকল্পের নামে কি করেছিলেন তার অনেকটাই এখন প্রকাশ্যে। রাজ্যের মানুষ তৃণমূলকে ছুঁড়ে ফেলে দিতেই এই নিয়ে মুখ খুলতে শুরু করেছেন চিকিৎসক থেকে শুরু করে আমজনতা। এবার মুখ খুললেন ফলতার এক বেসরকারি নার্সিংহোমের মালিক জাহিরুল ইসলাম। তার দাবি, প্রশাসনকে ব্যবহার করে সরকারি পরিকাঠামোর অপব্যবহার করে চালানো হয়েছে সেবাশ্রয় শিবির। শুধু তাই নয়, রাজনৈতিক প্রভাব ব্যবহার করে স্থানীয় নার্সিংহোম মালিকদের চিকিৎসা সরঞ্জাম ও নার্স পাঠাতে বাধ্য করেছে প্রশাসন। প্রথমে একটু জেনে নিন কে এই জাহিরুল ইসলাম। ফলতার এলাকার ব্যবসায়ী জাহিরুল বাবুর একটি নার্সিংহোম ও একটি নার্সিং কলেজ রয়েছে। অনেকে বলেন এই জাহিরুল ইসলামের আর্থিক পৃষ্ঠপোষকতাতেই জাহাঙ্গীর খানের রাজনৈতিক উত্থান। 2022 সালে জাহিরুল বাবু নার্সিং কলেজ খোলার পরিকল্পনা করলে তার কাছে 1 কোটি টাকা চায় সেই জাহাঙ্গীরই। টাকা দিতে অস্বীকার করায় স্বাস্থ্য আধিকারিকদের দিয়ে জাহিরুল বাবুর নার্সিংহোম বন্ধ করে দেয় সে। এভাবে প্রায় 1 মাস বন্ধ ছিল নার্সিংহোমটি। 1 মাস পর হাইকোর্টের নির্দেশে নার্সিংহোম ফের চালু হয়। সেই জাহিরুল ইসলামের অভিযোগ, সরকারি পরিকাঠামোর ব্যবহার করা হয়েছিল সেবাশ্রয় প্রকল্পে। নার্সিং হোমগুলিকে সরঞ্জাম দিতে বাধ্য করা হয়েছিল প্রশাসনের তরফে। যেসব যন্ত্র নার্সিংহোমের বাইরে যাওয়ারই কথা নয়, সেই সব যন্ত্র নিয়ে গিয়েছিল শিবিরের আয়োজকরা। সমস্ত সরকারি দপ্তর থেকে যে সমস্ত যা মেটেরিয়ালস দেওয়ার, সেটা সিওমি সাহেব দিয়েছেন। বেড ফেড বা অন্যান্য আনুষঙ্গিক মেডিসিন সমস্ত কিছু দিয়েছিলেন। তাতে সরকারিভাবে সরকারি জিনিস দিয়েছিলেন। তারপরে সমস্ত নার্সিং যত নার্সিং আছে, প্রত্যেকের কাছে ছোট বড় হসপিটাল থেকে 2 বেড 4 বেড 5 বেড করে নিয়ে দেখা গেল যে 45টা ক্যাম্পের পুরোপুরি মানে বেড বা অন্যান্য আনুষঙ্গিক জিনিসগুলো মানে অ্যারেঞ্জমেন্ট হচ্ছে না। তারপরে আমাকে আগের দিনে সন্ধ্যেবেলা যখন ডাকলেন, তখন বললেন যে আপনার এই জিনিস দিতে হবে। তখন আমার কাছে চেয়েছে বলতে গেলে সমস্ত বেড মানে ভেন্টিলেটর মেশিন, বা আপনার বেড কভার, তারপরে আপনার বেড কভার চেয়েছিলেন, তারপরে হচ্ছে আপনার স্যালাইন সেট, স্ট্যান্ড, যা যা লাগে একটা ক্যাম্প করতে গেলে, আইসিইউ, ভেন্টিলেশন, ইউএসজি মেশিন, তারপরে আপনার এক্স রে মেশিন, সমস্ত কিছু চেয়েছিল। আমি তখন বললাম যে এটা দিতে গেলে এগুলো তো উইদাউট লাইসেন্সে যেখানে সেখানে বসানো যায় না, এরকম আমি কিন্তু দিতে পারবো না। প্রথমেই আমি বললাম দেওয়া সম্ভব নয়। কারণ হচ্ছে হসপিটালের জিনিস বাইরে গিয়ে যেখানে সেখানে বসে, যেখানে সেখানে খোলা মার্কেটে তার অপারেশন হয় না, ট্রিটমেন্ট হয় না, সেরকম দেওয়ার নিয়ম নেই, দেওয়া সম্ভব নয়। সিএমএইচ লাইসেন্স অথরিটি আমাদের হচ্ছে সিএমএইচ সাহেব, তিনি যদি বলেন তিনার তত্ত্বাবধানে আমাকে কিন্তু দিতে বাউন্ডি। কারণ হচ্ছে সিএমএইচ সিএমএইচ সাহেব, যেমন আমাদের এখানে জয়ন্ত সাকুল সাহেব ডায়মন্ড মানে সিএমএইচ আছেন, ওরকম সাউথ সিএমএইচ ছিল হচ্ছে মুক্তি সাধন মাইতি বাবু। উনি কিন্তু আমাদের ধরুন ডায়মন্ড হারবার সদর যেটা আছে
আলিপুর সদর সমস্ত নার্সিং থেকেও কিন্তু বেড ফেড সমস্ত কিছু চেয়েছিল। যখন হয়নি তখন ইনারাই আবার আমার কাছে লোক পাঠালেন, যে বড় হসপিটাল আছে সরহাট নার্সিং, তখন বললে আমার কাছে পাঠাবার পরে আমি দেখলাম যে হ্যাঁ যদি না দিলে একটা উপকার হয় তাহলে আমি দেবো। সেই না, তখন তো মানে দিতে বাধ্য, না দিলে তো কোনো উপায় ছিল না তখন। যদি হ্যাঁ বেআইনি, তো অবশ্যই বেআইনি। স্বাস্থ্য শিবিরগুলো তো আপনি কি মনে করেন সরকারি আধিকারিকদেরই মদত এগুলো? দেখুন, এমপি অফিস সমস্ত আধিকারিকদের ব্যবহার করেছেন এবং সমস্ত আধিকারিকের সহযোগিতায় কিন্তু স্বাস্থ্য শিবির এবং সেবাশ্রয়টা কিন্তু হয়েছে, এমনি এমনি হয়নি। কারণ হচ্ছে ওখানে যখন স্বাস্থ্য সেবাশ্রয় করতে গেল তখন যা যা প্রয়োজন যেগুলো পাচ্ছে না দেখে তখন যখন আমার কাছে পাঠালো, আমার কাছে তো এই সমস্ত ইকুইপমেন্টস আছে, সাধারণ মানুষ জানবে কি করে? সিএমএইচ না বললে, সিএমএইচ অফিস থেকে যদি ইনস্ট্রাকশন না আসে বা আমি দেবো কেন? এটা তো সরকারি এটা সরকারি অনুষ্ঠান নয়, কিন্তু সরকারি আধিকারিকরা যেহেতু আছে আমাদের তো দিতে বাধ্য। সরকারি আধিকারিকরা যদি চান, না দিলে তো আমাদের লাইসেন্স অথরিটি চাইছে, তো কার কাছ থেকে আমি চাইবো, কাকে বাউন্ডারি দেবো যে আমি দেবো না? না দিলে তো আমাদের হসপিটাল বন্ধ হয়ে যাবে। আমার বিনা অপরাধে একটা সামান্য বাথরুমে ঝুল পড়েছিল বলে তৎকালীন সময় আমার হসপিটাল 1 মাস বন্ধ করে দিয়েছিলেন সিএমএইচ সাহেব, তখন তো ওদের নেতৃত্বেই তো হয়েছিল। শুধু তাই নয়, জাহিরুল বাবু দাবি করেছেন সেবাশ্রয় শিবিরে হোমিওপ্যাথ আয়ুর্বেদিক চিকিৎসকদের এমবিবিএস চিকিৎসক সাজিয়ে চিকিৎসা করানো হয়েছে। কি বলবো, এটা একটা বিরাট র্যাগিং হয়েছে, এটা এরকম বলা যাবে না। চিকিৎসাটা পুরোটাই ফেক বলা যাবে না, তবে এমবিবিএস যে বা কোয়ালিফাইড অন্যান্য স্পেশালিস্ট কিছু কিছু ডাক্তারবাবু দেখেছেন, সেটা দুটো একটা ক্যাম্পে। কিন্তু আপনার 90% জায়গায় যে সমস্ত চিকিৎসক ছিলেন সেগুলো কিন্তু আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি, ডেন্টাল, এইসব আগডুম বাগডুম আর সব জুনিয়র ছেলে মেয়েদের এনেছে। তারা কিন্তু জানে না। আমি জানি অনেক জায়গায়, অনেক ইনস্টিটিউশন থেকে, নাম বলতে চাইছি না, তাদের তো কোনো দোষ নেই। বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা এসছে, তাদের আমি জিজ্ঞাসা করেছি, তারা কেউ বলেছে সেকেন্ড ইয়ার পড়ছি এমবিবিএস, কেউ থার্ড ইয়ারের। তারা নিজেরাও বলছে যে স্যার আমরা ডক্টর নেই, আমাদের তো এই বলে আনে না, আর আমরা জানিও না। আর ওদের তো কোনো ডিস্টার্ব করে লাভ নেই, ওরা তো ওদের কোনো একটা বাবা মা সন্তান, ওদের তো ফিউচার বলে আছে, আর ওরা কিছু জানেও না। ওদের কোনো ডাক্তার বলে নিয়ে আসাও হয় না, ওদের পেশেন্ট দেখতে হবে সেটাও জানে না। আর কিছু বেশ কিছু দেখলাম তো আপনাদের অন্যান্য এতে, সেগুলো সব হোমিওপ্যাথি ডাক্তারবাবুদের লেখা, বা ওই আপনার আয়ুর্বেদিক, আয়ুষ, এই সমস্ত ব্যাপার। প্রত্যেকটা পশ্চিমবঙ্গের যত প্রাইভেট মেডিকেল কলেজ ছিল, মেদিনীপুর থেকে শুরু করে একদম বর্ধমান পর্যন্ত, জগন্নাথ গুপ্ত বা কেপিসি, সমস্ত জায়গা থেকে আমি জানি যত এসছে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার বাচ্চা ছেলে মেয়েরা, তারা সব ডাক্তার হিসাবে এসছে অ্যাপ্রন করে। তারা কিন্তু আদৌ কিন্তু কমপ্লিট ডাক্তার নয়, তারা স্টুডেন্ট। এমনকি সেবাশ্রয় ক্যাম্প থেকে সাধারণ মানুষকে অত্যন্ত নিম্নমানের জেনেরিক ওষুধ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। ওষুধ যেগুলো দেওয়া হয়েছে ওগুলো সব জেনেটিক ডি ক্যাটাগরি, ওগুলো কোনো মানে রেপুটেড ব্র্যান্ডেড কোম্পানির মেডিসিন আসে না। সেগুলো ওরা কোথা থেকে কিভাবে কি করেছে সেটা বলা খুব মুশকিল। তবে হসপিটাল সাপ্লাই কিছু ওষুধপত্র ছিল, হসপিটাল সাপ্লাই অনেক কিছু মানে সরকার ওষুধ এসেছিল, তারপর জেনেটিক ওষুধ আগডুম বাগডুম এসেছিল, তারপরে ওই সব মানে আপনার টেস্টের জন্য কিছু কিট ফিট আগডুম বাগডুম দিয়েছিল। সেগুলো সিএমএইচ, 2 সিএমএইচ দিয়েছে, ডায়মন্ড সিএমএইচ দিয়েছে আর সাউথ সিএমএইচও দিয়েছে। কারণ হচ্ছে আমরা তৎকালীন সময়ে দেখেছি মহেশতলাতে, বা বিষ্ণুপুরে বা সাতগেছিয়ায় এবং ডায়মন্ড হারবার, আমি এই কটাই দেখেছি কম বেশি। সরকারি দপ্তর থেকে মালপত্র সবই এসছে, অল্প স্বল্প এসছে, মোটামুটি এসছে সব সরকারি। তিনি স্পষ্ট জানান, অভিষেকের চাহিদা না মেটালে ফের নার্সিংহোম বন্ধ করে দিতে পারে সেই আশঙ্কায় বেআইনি জেনেও সেবাশ্রয় শিবিরে চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছিলেন তিনি। দেখুন, আমি বলি এই যে সমস্ত আপনার যে মহেশতলা, মেটিয়াবড়ি থেকে শুরু করে ডায়মন্ড, যত নার্সিং প্রাইভেট আছে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, সমস্ত নার্সিং থেকে কিন্তু কম বেশি 2-4টে বেড, ইটে সিটে, যার বিপি স্টে, তো পালস অক্সিমিটার, বহু কিছু, যার যেটা দরকার একটা চিকিৎসা করতে গেলে সমস্ত কিছু চেয়েছে, যার যতটুকু সম্ভব দিয়েছে। আর বাকিটা বেশিরভাগ আমার হসপিটাল থেকেও তো আমি তো এখান থেকে দিয়েছি, তবে রিটার্ন কিছু আসে না, বা অনেকবার বলা হয়েছে সেটা আমরা কিছু পাইনি। তার জন্য আমাদের আর্থিক ক্ষতি হয়েছে। আমরা জানি যে মানুষের পরিষেবা দিতে গেলে, মানুষ যদি ফ্রি চিকিৎসা, যেহেতু হচ্ছে ফ্রি সেবা কেন্দ্র, এরকম তো আমরা দিয়ে থাকি, সেটা দিলে মানুষের যদি উপকার হয়, সেই ক্ষেত্রে আমরা কিন্তু সমস্ত ইকুইপমেন্টস দিয়ে, বা আমাদেরও কিছু সমস্ত গত দিয়ে, আমাদের যে নার্স দিয়ে, সেবিকা দিয়ে, তাদের দিয়ে যতটুকু সম্ভব সাপোর্ট দেওয়া সেটা আমরা দিয়েছি। না দিলে তৎকালীন সময় আমাদের কিন্তু হসপিটাল বন্ধ হয়ে যেতে পারতো, সেটা আমরা ভয়ের কারণে ভয় করেই দিয়েছি। এমনকি তিনি জানিয়েছেন যে সরঞ্জাম তিনি সেবাশ্রয় ক্যাম্পে পাঠিয়েছিলেন তার বড় অংশই ফেরত পাননি। আমি এখান থেকে দিয়েছিলাম, তৎকালীন সময়ে দিয়েছিলাম ফার্স্ট পেজেতে ধরুন না প্রায়
আপনার নিয়ার অ্যাবাউট 150 মতো বেড দিয়েছিলাম, অক্সিজেন দিয়েছিলাম, তারপরে আপনার হুইল চেয়ার দিয়েছিলাম, স্ট্রেচার দিয়েছিলাম, তারপরে বেড কভার, মানে ভেন্টিলেশন, এ টু জেড যা যা একটা হসপিটাল চালাতে যেগুলো লাগে। আমার হসপিটালে 300 বেড ছিল, তখন 300 বেড থেকে আমার হাসপাতাল খালি করেও ওখানে দিতে হয়েছে। না দিলে কিন্তু হ্যাঁ টেস্টের জন্য কোনো equipment? হ্যাঁ ইকুইপমেন্টস তো আমি দিয়েছি, ইকুইপমেন্টস দিয়েছি। তখন ধরুন না যা যা প্রয়োজন প্রায় সবই দিয়েছি, আমার হসপিটাল খালি করেও সমস্ত কিছু দিয়েছি। অভিষেকের সেবাশ্রয় শিবিরকে কেন্দ্র করে একের পর এক দুর্নীতি ও প্রতারণার অভিযোগ উঠেছে। ইতিমধ্যে মাটি খুঁড়ে সেবাশ্রয়ে ব্যবহৃত ট্রাক ট্রাক ওষুধ উদ্ধার হয়েছে ডায়মন্ড হারবারে। সেবাশ্রয় ক্যাম্পে ডাক্তার দেখানোর পর ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ অনেকের। এবার জাহেরুল বাবুর বক্তব্যে স্পষ্ট হলো কিভাবে ক্ষমতাকে কাজে লাগিয়ে যথেচ্ছাচার চালিয়ে গিয়েছেন অভিষেক। আইন কানুনকে পায়ের ভিত্ত বানিয়ে নিজের সস্তা প্রচারের জন্য লক্ষ লক্ষ মানুষের প্রাণ নিয়ে খেলেছেন তিনি। প্রশ্ন হলো, এর বিচার হবে কবে? কতদিন চোর পুলিশ খেলা চলবে এভাবে? কবে অভিষেককে ঘেঁটি ধরে জেলে ভরবে তদন্তকারী সংস্থাগুলি? মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে তার জন্য। আপনার কি মনে হয়, এই রকম একজন অত্যাচারী প্রতারকের কি শাস্তি হওয়া উচিত? জানান কমেন্ট করে। ভিডিওটি লাইক ও শেয়ার করে ছড়িয়ে দিয়ে সবাইকে গুণধর ভাইপোর কীর্তি জানান। সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।